তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে হচ্ছে সানডে, আর সানডেতে কোনো আজকে ফান্ডে হচ্ছে না, বাট ফান্ডের থেকেও কিছু কম কিছু না। তার কারণ ভাই আজকে রবিবার যেহেতু, তো সবাই যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেছে তারা জানে ভাই আমি নতুন গাড়ি নিয়েছি, মানে নতুন কার নিয়েছি। তো সেটাকেই আজকে ফ্যামিলির সাথে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো যাই হোক, আগে অল্টো K10 ছিল, তো সেটা তো ভাই ফ্যামিলির সাথে গিয়ে পুজো দিয়েছিলাম। তো এখন ভাই নতুন কিনেছি হন্ডা সিটি, তোমরা তো ভিডিওটা দেখেই নিয়েছো আগের ভিডিওটা। তো আজকেও যাচ্ছি ভাই পুজো দিতে। তো আমার সামনেই আমার বিস্ট দাঁড়ানো, আমার ব্ল্যাক বিস্ট, ব্ল্যাক মাফিয়া যাই বলো ভাই, পুরো মানে কি বলবো আলাদাই লেভেলের। রাস্তায় যখন যাই ভাই সবাই ঘুরে ঘুরে তাকানোরই ভাই চার চাকা। তার কারণ এর আগের যে অনার ছিল উৎসবদা যখন রাস্তায় নিয়ে বেরোতো, আমরা যখন পেছন পেছন যেতাম বাইক নিয়ে, তখনও ভাই আমরা দেখতাম রাস্তায় ভাই সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো অনেকেই বলছে ভাই যে আমি নাকি চিলিকে সেল করে দিয়েছি, ঠিক আছে, কারণ চিলি যবে দিয়ে আমি চার চাকা কিনেছি তবে দিয়ে চিলির কোনো স্টোরি আমি দিচ্ছি না। আমার ইনস্টাগ্রামে অনেকে বলছে, ভাই হোক বা আমার সেম এজ হোক বা আমার থেকে বড় হোক, অনেকেই বলছে ভাই যে তুমি কি তোমার চিলি সেল করে তারপর কি তুমি হন্ডা সিটি নিয়েছো। বাট একদমই না, চিলি আমার একদম সামনে দাঁড়ানো। এই যে ভাই এটাকে আমি সেল করার চিন্তা ভাবনা এখনও পর্যন্ত আনি না। তার কারণ ভাই এই বাইক নিয়ে ভাই আমি সিকিম মেরেছি, আমার ড্রিম যে রাইড সেটা কমপ্লিট করেছি। তো ভাই এটাকে তো সেল করার চিন্তা ভাবনা এখনও পর্যন্ত করিনি ভাই, ড্রিম। আর সামনেই আমার ব্ল্যাক মাফিয়া দাঁড়িয়ে, এই যে দেখে নাও ভাই কি সুন্দর লাগছে ভাই। বাট যেহেতু কালো গাড়ি তার জন্য ভাই ময়লা হয়ে যায়, আর কিছুই না, একটা ঢাকার জিনিস কিনতে হবে। তো চলো, এটা হচ্ছে আমার হন্ডা সিটির চাবি ভাই, চাবিটাই কি সুন্দর। তো চলো লক খোলা যাক। চলো লক খুলে গেছে। তো সবাই এখন ভাই দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, এখন যাব হচ্ছে ভেতরে ইন্টেরিয়ার দেখলেই ভাই মানে এখানটা এত সুন্দর লাগে না ভাই। সত্যি বলতে এই জায়গাটা আমার গ্যারেজের এই জায়গাটাই ভাই রাখা ছিল আমার অল্টো K10। তো এই জায়গাটাই রাখা ছিল ভাই অল্টো K10। ভাই আমার মানে চার চাকার সামনে অনেক গাড়ি দাঁড়ানো থাকে, এখানে একটা ফরচুনা দাঁড়ানো থাকে, একটা স্করপিও এখনও আছে, এখানে স্করপিও এন আছে, এই যে স্করপিও এন তোমরা দেখে নাও, এই যে স্করপিও এন। আর ওখানে একটা পোলো দাঁড়ানো, এখানে হচ্ছে স্করপিও দাঁড়ানো। তো ভাই যখন আমি অল্টো K10 নিয়ে এখান থেকে ঢুকতাম না, তখন ভাই বারবার মনে হতো যে কবে দিনে আমি একটা পোলো কিনতে পারবো, কবে দিনে ভাই আমি একটা সুইফট কিনতে পারবো, ঠিক আছে, মানে ডিজায়ার যাকে বলে বা সুইফট যে কোনো একটা কিছু কিনতে পারবো। বাট কোনোদিনও ভাবতে পারিনি ভাই হন্ডা সিটি কিনে নেবো ভাই। তার কারণ আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের কাছে ভাই হন্ডা সিটি গাড়ি মানে অনেক বলতে অনেক ওপর লেভেল। তো যাই হোক, হঠাৎ করে ড্রিমটা কমপ্লিট হয়ে গেল। এটা মানে আইডিয়ারও বাইরে ছিল, যেরকম ভাই কোনোদিনও আশা করিনি ভাই 310 সিসির একটা বাইক চালাতে পারবো। সত্যি কথা বলতে যে তোমরা কোনোদিনও আশা করে থেকো না, তার কারণ আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আমরা যেটা আশা করে থাকি না ভাই, সেটা যখন কমপ্লিট না হয় বিশাল কষ্ট লাগে। তো আমি তো ভাই এখন কিছু আশা করি না। যেরকম আমি সুপার বাইকও বলেছি ভাই, সুপার বাইক আসবে কি আসবে না আমি কিছুই জানি না। তার কারণ ভাই সুপার বাইক ভাই একটা সেকেন্ড হ্যান্ড সুপার বাইকের দামই 10-12 লাখ টাকা দাম আছে, তো নতুন তো 20-25 লাখ টাকা দাম। তো সুপার বাইকের আমি আশা করি না, যেরকম আমি হন্ডা সিটিরও কিন্তু আশা করিনি আমি, ঠিক আছে, তাও চলে এলো, ভগবান দিয়ে দিল। তো চলো গাড়ির ভেতরে বসা যাক। বাই দ্য ওয়ে গাড়িটা হালকা একটু ময়লা আছে, কালকে বৃষ্টি পড়েছিল, তাও হালকা হালকা একটু ময়লা আছে বোনেটের সামনে, মানে হালকা ধুলা যাকে বলে। ও ভাই ভাই আলাদা বলতে আলাদাই ফিল। তো আমি গাড়ি কেনার সাথে সাথেই আমার মহাদেব, আমার ফেভারিট এটা, দাঁড়া ফোকাস করে নি, এই যে এটা আমি সেট করেছি। আর এটা হচ্ছে ভাই মানে গাড়ির যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো এটা হচ্ছে ফুল অটোমেটিক গাড়ি, নো গিয়ার। তো ভাই আর এটা তো ভাই গিয়ার, এটা হচ্ছে যখন স্পোর্টস মোডে দেবো এখানে, তো এটাকে তখন ইউজ করব। তো এখনো পর্যন্ত তো এটা ইউজ করিনি আমি, ঠিক আছে। ওখানে আবার মাইকও লাগানো আছে। ও ভাই গাড়ি, এটা গাড়ি না ভাই, এটা আমার কাছে মানে স্বর্গ যাকে বলে। তো চলো গাড়িটা একটু ওয়ার্ম আপ করে তারপর একটু সামনে এখানে রাখবো, রেখে একটু পরিষ্কার করব, তারপর বেরোবো। তো আজকে পুরো ভিডিওটা দেখো, খুব মজা আসবে, দেখো। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature,
and it haunts me somewhere much deeper. Anxiety, filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see. Whoa, it's taking over, damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight for me, but let's be really real, anxiety can foggy all this stuff. I've been feeling weird, I can't seem to focus good enough, nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the end's in sight. ভিডিওটা দেখলেই যে ভাই কিভাবে গাড়ি পুজো দিতে গিয়ে ভাই বৃষ্টি, এখন তো ভাই পার ডে বৃষ্টি পড়ছে ভাই, পার ডে বৃষ্টি, না মোটো ব্লগ করতে পারছি, না শান্তি মতন বাইরে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারছি, না রিল পোস্ট করতে পারছি। ভাই কি রিল পোস্ট করবো? আমাকে ইনস্টাগ্রামে কতজন আমাকে মেসেজ করছে, মানে দাদা তুমি কি বাইক সেল করে দিয়েছো, এর জবাবও আমি দেবো। তার কারণ আমি একটা মেসেজ স্টোরিতে দিয়েছিলাম, তো সবাই আমাকে জিজ্ঞাসা করছে দাদা তুমি কি কার নামার পর কি বাইক সেল করে দিয়েছো? তো এর অ্যান্সার আমি তোমাদের দিচ্ছি। তার আগে তোমাদের কিছু কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে ভাই তুমি যখন কিছু ভালো কিছু নেবে, তোমার ড্রিম পূরণ করবে, তখন তোমার পেছনে বলার জন্য ভাই এক দুটো মানুষ না, মিনিমাম হাজার হাজার মানুষ থাকবে তোমার নামে বদনাম করার জন্য। এক একজন বলবে ভাই এটা চিটিংবাজির টাকায় নিয়েছে, এক একজন বলবে ভাই ও কিভাবে এগুলো নিল, এক একজন বলবে ভাই ও ফোন বিক্রি করে গাড়ি নিয়েছে, এক একজন বলবে ভাই ও বাইক বিক্রি করে গাড়ি নিয়েছে। ভাই আমি বুঝি না ভাই লোকের এত টাইম কোথায়, ভাই এত টাইম কোথায়? মানে আমি শুধু ভাবি মানুষের কাজ না থাকলে মানুষ মানে কি বলবো, কত একটা মানুষের নামে নিন্দা করতে পারে। আমি শুধু ভাবি ভাই কিছু কিছু মানুষ, সবাইকে আমি বলছি না, বাট কিছু কিছু মানুষ। তো যাই হোক, ওদেরকেও আমি কয়েকটা কথা বলবো। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের আমি স্টার্ট করছি। সেটা হচ্ছে তোমরা তো আগের পার্টটা দেখলে, সেটা হচ্ছে গাড়ি নিয়ে গেলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে, ফ্যামিলি সবাইকে নিয়ে। যেতে না যেতেই ভাই যখন সকালবেলা বেরিয়েছিলাম, কড়া রোদ, ঘামছিলাম, যতক্ষণ না গাড়িতে এসি অন না করছিলাম ঘেমে জল হয়ে যাচ্ছিলাম। তো এসি অন করে দক্ষিণেশ্বর গেলাম, দেখলে তোমরা গিয়ে ওখানে পুজো দিতে না দিতেই ভাই জোরে বৃষ্টি, পুরো একদম ভিজে, জামা প্যান্ট পুরো ভিজে। শুধু আমি একা না, আমি, আমার দাদা, আমি, মা, বাবা, সবাই বলতে আমার মাসি গেছিলো, তো সবাই ভাই ভিজে গেছিলো। তো ঠিকঠাক করে ছবিও তুলতে পারিনি। যাই হোক, ওই ভিজে ভিজেই ঠাকুর, যেহেতু পুজো স্টার্ট হয়ে গেছিলো, তো ওইভাবে তো পুজো আটকানো যায় না, তো ভিজে ভিজেই আমাদের পুরো পুজো কমপ্লিট করতে হলো। হওয়ার পর একটু খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে এলাম। আসার পর একটু বিকেলবেলা একটু ফ্যামিলিকে নিয়ে একটু নিউ টাউনে গেছিলাম, একটুখানি মানে টাইম স্পেন্ড করতে আর কি। কারণ নতুন গাড়ি নিয়েছি ভাই, বন্ধু বান্ধব তো সবাই ভাই আজ বললে এখনই বেরিয়ে যেতে পারবো, কালকে বললে কালকেই বেরিয়ে যেতে পারবো, বাট মা বাবার তো সবসময় টাইম হয় না। তো একটু ফ্যামিলিকে নিয়ে গিয়ে একটুখানি নিউ টাউনে গেলাম একটু টাইম স্পেন্ড করতে। তো চলো, তোমরা তো দেখে নিলে। আর অনেকে আমাকে, এবার আমি কয়েকটা অ্যান্সার দিই, সেটা হচ্ছে অনেকে আমাকে ভাই জিজ্ঞাসা করছে যে বাইক কোথায়, বাইক কোথায়। তো তোমাদের তো আমি আগের দেখিয়ে দিলাম যে আমার বাইক কোথায়। তো তাও আমাকে ভাই মেসেজ করে আছে, রিতম দা তোমার বাইক কোথায়? এক একজন বলছে তোমার বাইক দেখতে পাচ্ছি না, এক একজন বলছে বাইক কোন শোরুমে সেল করেছো। তাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভাই ফার্স্ট অফ অল কথা, আমি বাইক সেল করিনি। তার কারণ আমি একজন বাইকার, আমার বাইক খুব পছন্দ, 4 চাকার থেকেও আমার বাইক পছন্দ, ঠিক আছে। আমাকে যদি কেউ যদি একটা দামি 4 চাকা, মানে এটাও দামি অবশ্যই, এটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেকে একটা দামি 4 চাকা, বাট একটা যদি 60 লাখ 70 লাখ 80 লাখের যদি একটা অডি, বিএমডব্লিউ, মার্সিডিসও একটা দিয়ে দেয়, তাও আমার কাছে আমার বাইকটাই ফেভারিট। মানে সাপোজ ধরো একটা বিএমডব্লিউ 80 লাখ বা 90 লাখের যে কোনো গাড়ি একটা রাখা আছে, একটা Z900 রাখা বা একটা ZX10R রাখা বা F1000RR রাখা, আমি আগে চুজ করবো ভাই F1000। আমার ভাই 4 চাকার অত মানে নেশা নেই। আমার নেশা যদি বলতে চাও সেটা হচ্ছে আমার বাইক, কারণ ভাই আমি সত্যি কথা আমি বাইক লাভার।
বাট সত্যি কথা বলতে ভাই নিয়ে একদম বেরোতে ইচ্ছা করে না, তার কারণ ভাই এত বৃষ্টি পড়ে আর রাস্তায় কাদা বলতে আমার পেছনের গার্ড খোলা আছে, তার কারণ আমি যখনই বাইক নিয়ে বেরোই তখনই পেছনে পুরো কাদা, আর যে পেছনে বসে তার তো মাথা থেকে পুরো একদম কোমর অবধি কাদা। তো যাই হোক, এই কারণে ভাই আমি বাইক নিয়ে খুবই কম বেরোচ্ছি, বলবো না যে বাইক ইউজ করছি না, বেরোচ্ছি, সকালবেলা যাচ্ছি, দোকানে যাচ্ছি, একটু কাজ করছি, আবার আসছি, তো বাইকে ভাই কাদা ভর্তি। আর যে মোটো ব্লগিং করবো তোমাদের জন্য, কোনো একটা কন্টেন্ট শ্যুট করতে বেরোবো সেটাও পারছে না, তার কারণ ভাই গোপ্রো তো জল লাগলেই নষ্ট হয়ে যাবে, তো এই কারণে আমি রিস্ক নিচ্ছি না ভাই। একটা গোপ্রো ভাই অনেক কষ্ট করে 30-32 টাকা দিয়ে কিনেছি, তো যাই হোক এই কারণে ভাই বেরোতে পারছি না। আর সেকেন্ড হচ্ছে যেটা তোমাদের আমি বললাম, যে তুমি যখন একটা ভালো কিছু নেবে তোমার পেছনে ভাই নিন্দা করার জন্য অনেকেই আছে, ঠিক আছে? তো তোমরা অনেকেই আমাকে মানে যারা আমার ইনস্টাতে আছো তারা জানো যে আমার ব্রেকআপ হয়েছে 3-3.5 মাস হয়েছে বা 4 মাস হয়েছে, এরকম ব্রেকআপ হয়েছে। তো যাই হোক, আমি তার নামও বলতে চাই না বা আমি ওই সম্পর্কে কিছু বলতে চাই না, বাট আমি তোমাদের কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে লাইফে এমনই একটা তোমরা মানুষকে চুজ করো ভাই যে তোমার জন্য সবাইকে ইগনোর করবে, এই না যে তোমার থেকে লুকিয়ে সবাইকে সে টাইম দিতে পারবে, এরকম কোনো মানুষকে চুজ করো না। প্রথমে ভাই সবাই বলবে যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকেই ভালোবাসি, তারপর তো অনেক কথা। তো যাই হোক, আমিও প্রথমে এগুলো বিশ্বাস করে নিয়েছিলাম। আর সব থেকে বড় কথা, বড়দের কথা শোনো, যেটা হচ্ছে আমি শুনিনি, সত্যি বলতে আমি শুনিনি, তার জন্য মানে আমাকে অনেকে বলেছিল, আমার দিদি থেকে শুরু করে আমি কাকি থেকে শুরু করে অনেকে বলেছিল যে ঠিক না আর কি, ব্যাপারটা কি বলেছিল এটা বলাটা উচিত না, বাট আমাকে বলেছিল যে এই রিলেশনের যে গেছি সেটা উচিত হয়নি তো যাওয়াটা। তো যাই হোক, আমি সবার কথা না শুনে আমি একটা রিলেশনে চলে গেছিলাম। তো যাই হোক, 1 বছর 2 মাস বা 3 মাস মতন আমাদের রিলেশনটার টিকে ছিল, মানে 30 দিনে 20 দিনই ঝামেলা হতো। ফার্স্ট অফ অল কথা, মিথ্যা কথা ভাই, তোমরা লাইফে যারা আমার ইউটিউবে আছো, যারা আমার ইনস্টায় আছো, তো আমি তোমাদের একটা কথাই বলতে চাই ভাই, যে লাইফে এমন কোনো মানুষকে চুজ করো না যে তোমাকে দিনে 100টা মিথ্যে কথা বলে, ফার্স্ট কথা, ঠিক আছে? এমন কোনো মানুষকে চুজ করো না যে ভাই তোমার কাছ থেকে লুকিয়ে অন্য ছেলের সাথে গিয়ে কথা বলে। সেকেন্ড, থার্ড, হুটহাট করে বাড়ি দিয়ে বেরিয়ে যায় কাউকে কিছু না বলে। ভাই এমন কোনো মেয়েকে তোমরা চুজ করো না, কারণ আমার ভিডিও অনেক ছোটরাও দেখে, অনেকে বেলগা স্কুলে পড়ে, অনেকে আমাকে দাদা করে, আমি তাদেরকেও বলছি ভাই এই কথা, যারা আমার বাড়ির আশেপাশে থাকে তাদেরকেও বলছি ভাই এমন কোনো মেয়েকে চুজ করো না যার মধ্যে এই জিনিসগুলো আছে। আর আরেকটাও কথা বলবো ভাই, ম্যাচুরিটি ছাড়া তো কোনো মেয়ের সাথে প্রেমই করো না, এটা আমি একটা কথা বলবো। আমি ভুল করেছি ভাই, সত্যি বলছি আমি ভুল করেছি। ফার্স্ট অফ অল কথা, মিথ্যা কথা, দিনের পর দিন মিথ্যা কথা ভাই, দিনের পর দিন। একটা মানুষ যে এতটা মিথ্যা কথা বলতে পারে ভাই, আমি জন্মানোর পর দিয়ে এখনো পর্যন্ত আমি এরকম টাইপের মানুষ দেখিনি ভাই। আমি লাইফে এতটা মিথ্যা কথা বলা মানুষ আমি দেখিনি, সত্যি। আর আরেকটা কথা তোমাদের বলে দিতে চাই, হয়তো তোমাদের গার্লফ্রেন্ড বা যাকে তোমরা পছন্দ করো তার থেকে হয়তো তোমরা ভাই ইনস্টাগ্রামের আইডি, ফেসবুকের আইডি, হোয়াটসঅ্যাপের বারকোড পর্যন্ত নিয়ে নাও, বাট যে চিট করার হবে সে কিন্তু ভাই তোমাদের চিট করবে। আমি সত্যি বলছি, আমার যেটা আমার সাথে হচ্ছে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে আমার কাছে ফেসবুকের পাসওয়ার্ড ছিল, ইনস্টার পাসওয়ার্ড ছিল, এমনকি হোয়াটসঅ্যাপের বারকোড ছিল। এবার অনেক মেয়েই বলবে বা অনেক ছেলেরা হয়তো বলবে না, বাট অনেক মেয়েই বলবে ভাই এতটা সন্দেহজনক। একদমই না, একটা মেয়ে এমনই কাজ করে তারপরে একটা ছেলের মনের ভেতর সন্দেহটা যায়। সব ছেলের কথা বলছি না, বাট 50 থেকে 70% ছেলের কথা আমি বলছি, যে মেয়েরা এমনই কাজ করে তারপর সেই ছেলেটার মনে একটা সন্দেহ, একটা জিনিস আসে, ঠিক আছে? যে আমার গার্লফ্রেন্ড বা আমার ভালোবাসার মানুষটা হয়তো অন্য জনের সাথে কথা বলছে, বা আমাকে কম টাইম দিয়ে হয়তো সে অন্য কোথাও বিজি আছে, তো এই কারণেই, ঠিক আছে? যেটা আমার সাথে হয়েছিল, আমার এখনো মনে আছে, আমি ভুলবো না চট করে। তো কালী পুজোর 2 দিন আগে, হ্যাঁ কালী পুজোর 2 দিন আগে আমার সন্দেহ হয়েছিল সে ইনস্টাতে অন্য কারোর সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপে অন্য কারোর সাথে কথা বলে। তো যাই হোক, আমি রাগারাগি করে ঝামেলা করে আমাকে ইনস্টার পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড দিতে চাইনি। তো আমি ঝামেলা করে রাগারাগি করে কোনো মতে আমি ফেসবুক, ইনস্টার পাসওয়ার্ড নিয়ে আমি তো ভাই ইনস্টাগ্রামের মেসেজ খুলে আমি হয়ে গেলাম, যে নাকি বলতো আমি একে পাত্তা দিই না, আমি একে সহ্য করতে পারি না, আমি পড়ার ব্যাচে গেলে আমি 2 চোখের বিষ দেখতে পারি না, তার সাথে ভাই চ্যাট আছে, কি পড়া ছুটি হলে দেখা করব,
পড়া ছুটি হলেও একসাথে যাব, পড়ার ব্যাচে কথা। তো যাই হোক, আমার খুবই মানে কি বলবো, তখন আলাদাই একটা মনের ভেতর কষ্ট লেগেছিল। তার কারণ তুমি যেটা আশা করবে না সেটা যখন তোমার সাথে হবে, সব জিনিসে তোমার কষ্ট হবেই। আর ছেলেদের কষ্ট ভাই ওপেন সবাই বলতে পারে না। আর মানে কি বলবো তোমাদের, তখন যে কি হয়েছিল মনের ভেতরটা সেটা আমিই জানি। তো যাই হোক, লাইফে আমি চট করে আর কাউকে বিশ্বাস তো করি না, এখনো পর্যন্ত করবোও না আমি লাইফে। কারণ একটা মানুষ ঠকে যাওয়ার পর ভাই চট করে কাউকে বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, সে একটা ছেলে না, সে 3-4টে ছেলের সাথে ভাই চ্যাট, যেমনকি আমার কাছে সব স্ক্রিনশটও আছে, ঠিক আছে? আমার কাছে প্রত্যেকটা স্ক্রিনশট আছে যে সে কার কার সাথে চ্যাট করেছে, কার কার সাথে কি কি কথা হয়েছে, সব কিছু আমার A to Z। আমি তার মতন হাওয়ায় কথা বলি না, মিথ্যে কথা বলি না। তো আমার কাছে A to Z সব আছে। তো এই কারণেই তারপর আবার তাকে আমি ক্ষমাও করে দিয়েছিলাম, আমাকে অনেক ক্ষমা চেয়েছে। এমনকি শুধু আমার একা না, মানে আমার বন্ধুরা ছিল, আমার বন্ধুরা অনেকেই তোমরা চেনো, অর্ঘ, অর্পণ, ওরা অনেকে, ঠিক আছে? তাদের সামনে আমার কাছে ক্ষমা চেয়েছিল সে, এমনকি আমি ক্ষমা করেও দিয়েছিলাম। করে দেওয়ার পর আমাকে বলেছিল যে তুমি ফেসবুকের পাসওয়ার্ড রেখেছো, ইনস্টার পাসওয়ার্ড রেখেছো, হোয়াটসঅ্যাপের বারকোড রেখেছো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে বিশ্বাস করো, আমি একবার ভুল করেছি আর করবো না। বাট তোমাদের আমি একটা কথা বলে দিই, যে একবার ভুল করে সে বারবার ভুল করে, ঠিক আছে? হয়তো সবাই সমান না, এটাও আমি বলবো, হ্যাঁ সবাই সমান না, অনেকেই বলবে যে মানুষ মাত্রই ভুল হয়। বাট ভুল কোনগুলো হয়, যেটা মানুষ ইচ্ছা করে করে সেটা ভুল না। ভুল মানে তুমি বুঝতে পারোনি এটা ভুল হয়ে গেছে, সেটাকে ভুল বলে। একটা ছেলে তোমাকে লাইন মারছে, তুমি বুঝতে পারোনি, তুমি ভেবেছো হ্যাঁ ওটা বন্ধু, আমি নর্মাল কথা বলছি, তারপর তুমি জানতে পারলে, এটাকে বলে ভুল। বাট তুমি সামনে দিয়ে ছেলেটাকে সুযোগ দিচ্ছ, হ্যাঁ আমাকে লাইন মার, ঠিক আছে? এটাকে ভুল বলে না, এটাকে ইচ্ছাকৃত বলে, ঠিক আছে? তো যাই হোক, আমার বন্ধুরা বলেছিল ভাই ছোট হয় তোর দিয়ে, একবার ক্ষমা করে দে। তো আমি ক্ষমাও করে দিয়েছিলাম। দেওয়ার পর আবার হাতে না হাতে একবার ধরা পড়েছিল, ইনস্টাগ্রামে একটা ছেলেকে মেসেজ করেছিল, মেসেজ করে আবার ডিলিট, ঠিক আছে? মেসেজ করে রেখে দেয়নি, মেসেজ করে চ্যাট ডিলিট। আর তারপর হচ্ছে সে ভালো করেই জানতো যে আমি বাবার দোকানে বিজি থাকি কাজে। তো আমি মিনিমাম রাত্রিবেলা 11টা দিয়ে 12টা পর্যন্ত আমি আমার বাবার যে ব্যবসা আছে, তো সেখানে আমি হাতে হাতে কাজ করে দিই, বাবার সাথে দোকান বন্ধ করে বাড়িতে আসি। তো সেই টাইমটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সে তার পড়ার ব্যাচে বন্ধুর সাথে, মানে একটা ছেলের সাথেই আর কি চ্যাট, মানে যাকে পড়ার ব্যাচে অনেকেই সহ্য করতে পারে না, যেটা আমি অনেকের মানে অনেকে আমাকে বলেছে। তো সেই ছেলেটা অনেকই বাজে, তো সেইগুলো আমার জানা দরকার নেই, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যাকে ভালোবাসি আমি সেটাই দেখবো যে সেই মানুষটা ঠিক থাকে নাকি। তো একদিন হঠাৎ করে মানে কি বলবো, আমি দোকান ফাঁকা ছিল, তো আমি কি মাথায় এলো যে একবার ওর হোয়াটসঅ্যাপটা খুলে দেখি। তো হোয়াটসঅ্যাপটা খুলে দেখতে না দেখতে আমি দেখছি লম্বা তার সাথে চ্যাট হচ্ছে আর ডিলিট হচ্ছে, চ্যাট হচ্ছে আর ডিলিট হচ্ছে। তো আমি তো ভাই মাথায় হাত আমার, যে এই মেয়েটাকে কি আমি ক্ষমা করে দিয়েছিলাম? তো আমি স্ক্রিনশট তুলে রাখি সবগুলো, এমনকি মানে এখনো আমার কাছে ওই স্ক্রিনশটগুলো আছে। আমি ভাই হাওয়ায় তো কথা বলি না, তোমাদের বললাম, সব কিছু প্রমাণ আছে আমার কাছে। তো যাই হোক, সে দিনের পর দিন ওই ছেলেটার সাথে চ্যাট ট্যাট। তারপর আমি বললাম যে তুমি কি এই নামে, আমি নাম বলছিলাম, বলাটা উচিত না, তো এই নামে একটা ছেলের সাথে তুমি কথা বলো না? তো আমি তো কথা বলি না, আমি তোকে দেখতেই পারি না, আমি তো পড়ার ব্যাচে শুধু আমি আমার নিজের মতন থাকি, আমি তো শুধু এর সাথে ওর সাথে কথা বলি, মানে মেয়ে, আমি তো শুধু এই মেয়ে বন্ধুর সাথে এই মেয়ে বন্ধুর সাথে কথা বলি, এছাড়া আমি কারোর সাথে কথাই বলি না। তো আমি দেখতে চেয়েছিলাম যে সে কতদিন মিথ্যা কথা বলে। আমি তখনই বুঝে গেছিলাম যে এই রিলেশনটা টেকার না। তারপর সে মা বাবার সাথে ঝামেলা করে রাত্রিবেলা 11টা 12টার সময় বাড়ি গিয়ে বেরিয়ে যাচ্ছে। তার বাবা আমাকে ফোন করে বলছে আমার মেয়ে বাড়ি গিয়ে বেরিয়ে গেছে। আমি কি করবো? ফার্স্ট কথা, তোমরা যারা দেখছো, আমি এখানে কি করতে পারি? আমি একদিন দুদিন গেলাম স্কুটি নিয়ে, বাইক নিয়ে সারা বেরিয়ে ঘুরছি, কোথায় আছে না আছে, কদিন করবো আমি? ফার্স্ট কথা, আমার নিজস্ব একটা লাইফ আছে, আমার নিজস্ব একটা কেরিয়ার বলে একটা জিনিস আছে, যেটাকে আমাকে এই বয়স থেকেই আমাকে ভালো করে করতে হবে, যাতে আমার ফিউচারে ভালো করে আমি কামাতে পারি। তো যাই হোক, তার বাবা আমাকে ফোন করে হ্যাঁ আমার মেয়ে চলে গেছে, হ্যাঁ ট্যান ট্যান কথাবার্তা, কিন্তু আমার কোনো কারণে ছিল না, এমন না যে আমার সাথে ঝামেলা হতো বলে ছিল। সে তার মায়ের সাথে ঝামেলা হতো, মায়ের সাথে মানে কথা কাটাকাটি হতো, রাগারাগি হতো, হাতাহাতি হতো, তার কারণে বাড়ি দিয়ে বেরিয়ে যেত।
তো যাই হোক, আজ পর্যন্ত তো ভাই আমি একটা ছেলে হয়ে, আমি শুধু না, আমার বন্ধুরা যারা আছে, অর্ঘ্য, অর্পণ, তনয় আছে যারা ছেলের বন্ধুরা, তাদেরও হয়তো এখনো পর্যন্ত এতটা সাহস হয়নি যে মা বাবার সাথে ঝামেলা লেগে ভাই রাত্রিবেলা 12টা একটা সময় বাড়ি দিয়ে বেরিয়ে যাওয়া। আর ভাই বিশাল সাহস। তো আমার মা এটা জানতে পারার পর আমাকে বলে যে তুই এমনই একটা মেয়েকে ভালোবাসিস যার মধ্যে এই স্বভাব। ফার্স্ট কথা, সকাল থেকে রাত পর্যন্ত সে শুধু তোকে মিথ্যা কথাই বলে, শুধু তোকে না, নিজের মা বাবাকে। যে নিজের মা বাবাকে দিনে 10টা 50টা মিথ্যা কথা বলতে পারে, তার কাছে তুই কি? সে জন্ম দিয়েছে, ওই মানে সেই মেয়েটাই যদি তার মা বাবাকে ভালো না বসে, তাহলে তুই ভাবলি কি করে যে বিয়ের, যদিও তোর সাথে ওর বিয়ে হয়, ও এখানে এসে আমাদেরকে ভালোবাসবে? অনেক কিছু ব্যাপার আছে ভাই। তো যাই হোক, মানে কি বলবো তোমাদের, আজকে এই কথাগুলো আমি বলছি, তোমরা ভাবছো যে হঠাৎ করে কেন বলছি, বাট আমাকে ইনস্টাগ্রামে অনেকে জিজ্ঞাসা করছিল বা এখনো করছে, তার জন্য আমি নাম বলবো না, অনেকেই চেনো যে কে ছিল, ঠিক আছে? আমি এখানে কারোর নাম বলছি না, তোমরা বুঝে নাও। তো যাই হোক, এই ব্যাপারগুলো ছিল। তারপর আমার তার সাথে ব্রেকআপ কেন হলো, এবার মেন পয়েন্টে আসি। সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম প্রিন্সেপ ঘাটে গেছিলাম আমরা সব বন্ধুরা, তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে সব প্রিন্সেপ ঘাটে গেছিল। তো সেদিনকে আমাকে সে বলেছিল যে আমাকে পড়ার ব্যাচ থেকে ইকো পার্ক ঘোরাতে নিয়ে যাচ্ছে। তো আমি তখন বলেছিলাম যে এই গরমে তো স্কুল ছুটি সবার, আমাদের কলেজ ছুটি, তোমাদের স্কুল ছুটি, তো এই গরমে কোন ব্যাচ থেকে ইকো পার্ক ঘোরাতে নিয়ে যায়? আমার ফার্স্ট কথা, পড়ার ব্যাচ থেকে যখন ঘোরাতে নিয়ে গেলে কোথায়? কোনো মিউজিয়াম নিয়ে যায়, ভিক্টোরিয়া নিয়ে যায় বা কোনো মিউজিয়ামে নিয়ে যায়। ইকো পার্ক যদি নিয়েও যায়, ইকো পার্কও নিয়ে যায়, সেটা বলছি না, বাট এই গরমের মধ্যে কে ভাই ইকো পার্ক যায়? ঠিক আছে, তখন বিশাল গরম ছিল, 40 ডিগ্রি 42 ডিগ্রি আমাদের কলকাতায় গরম। তো সে আমাকে বলেছিল, আর সে মিথ্যা কথা বললে তার চোখ, মানে 1 বছর 1 বছর 4 মাস না 5 মাস আমাদের রিলেশনশিপ ছিল। তো আমি দিনে এত মিথ্যা কথা শুনেছি, এমনকি চোখে চোখ রেখে কাঁদতে আমি মিথ্যা কথা শুনেছি। তো ওইগুলো তো ছেড়েই দাও। তো আমি বুঝে গেছিলাম, ঠিক আছে, যে আমাকে মিথ্যা কথা বলছে। তো আমি আমার বন্ধুকে বলেছিলাম যে ভাই, ও বলছে যে পড়ার ব্যাচ থেকে তো ইকো পার্ক নিয়ে গেছে। তো ওর চোখ দেখে মনে হচ্ছে না সত্যি কথা বলছে, কারণ তুমি একটা মানুষের সাথে যদি 1-1.5 বছর ধরে থাকো, তার চোখের আকৃতি দেখলে বুঝে যাবে যে সে কি বলতে চাইছে, ঠিক আছে, রাইট? তো যাই হোক, আমিও বুঝে গেছিলাম। এবার মেন কথা হচ্ছে, আমি খোঁজ নিই, মানে যেই পড়ার ব্যাচ থেকে ওকে বলেছিল ইকো পার্ক ঘোরাতে নিয়ে যাবে। এবার শোনো ইন্টারেস্টিং কথা। তো আমিও পড়ার ব্যাচে খোঁজ নিই, পড়ার ব্যাচে অনেকেই আমাকে চেনে। তো 2-3 জনের সাথে আমার এখনো পর্যন্ত ভালো কন্ট্যাক্ট আছে, তো কথাবার্তা হয়। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে এরকম 22 তারিখ বা 25 তারিখ কি তোমাদের পড়ার ব্যাচ থেকে ইকো পার্ক ঘোরাতে নিয়ে যাচ্ছে? আমাকে ডাইরেক্ট বললো, না দাদা, পড়ার এই গরমে স্যার নিজেই পড়াতে ভালো লাগছে না, ইকো পার্ক তো অনেক দূরের কথা, কেন কি? আমি ওইসব অনেক বললো, মিথ্যা কথা মেন কথা। তো আমি তারপর রোজ রাত্রি 11টা দিয়ে 12টা পর্যন্ত তার হোয়াটসঅ্যাপ খুলে রাখতাম, ঠিক আছে? তো যেই ছেলেটার সাথে ওর যাওয়ার প্ল্যান হয়েছিল, ঠিক আছে, ছেলেটার নাম বলবো না আমি, আমার দিয়ে অনেক ছোট ভাই, বাচ্চা ছেলে আর কি। তো যাই হোক, ওই ছেলেটার সাথে চ্যাট হয়ে ডিলিট হয়ে যেত, ঠিক আছে? তো যাই হোক, আমি এগুলো সব দেখছিলাম, দেখে আমি স্ক্রিনশট তুলে রাখছিলাম। রাখার পর আমি ওকে ফোন করে আমি ডাইরেক্ট বলি যে তোমার তো পড়ার ব্যাচ থেকে তো কোনো রকম ঘোরার প্ল্যান হয়নি, তুমি কাদের সাথে যাবে? ও বলছিল, না আমি ভাবলাম তুমি আমাকে যেতে দেবে না, আমি যেতাম হচ্ছে আমার মেয়ে বন্ধুদের সাথে। আমি বললাম, ফার্স্ট অফ অল কথা, এই গরমে কেউ বাড়িতে বেরোনোর নেই। সেকেন্ড কথা, তোমার মা বাবা তোমাকে ছাড়বে না। যেখানে ভাই পড়তে গেলে তোমার মা বাবা এখনো পর্যন্ত দিয়ে আসে, সেখানে তোমাকে ইকো পার্ক ছেড়ে দেবে। সেকেন্ড কথা, পড়ার ব্যাচে কেউ যাওয়ার নেই। তো আমি তাকে বলেছিলাম যে এবার আমি ব্রেকআপ করলাম। আমি কারণ সত্যি কথা আমি সব জানতাম, ঠিক আছে? তো তার কারণে আমি বলেছিলাম যে আমি তোমার সাথে ব্রেকআপ করলাম। ও আমাকে অনেক কান্নাকাটি, বাট কান্নাকাটিগুলো রিয়েল ছিল না, ঠিক আছে? এই কান্নাকাটি আমি ভাই শুনতে মাথা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে? আর ক্ষমা, আমার হোয়াটসঅ্যাপ, মানে আমার এইটা নতুন ফোন, ঠিক আছে? তো এই ফোনেও আমার হোয়াটসঅ্যাপ ব্যাকআপ সব করা। তো আমার কেউ যদি হোয়াটসঅ্যাপে চ্যাট দেখে, কতবার ক্ষমা, যাক হোয়াটসঅ্যাপে ওর অ্যাকাউন্টটা ক্লিক করে যদি কেউ সার্চে গিয়ে যদি লেখে যে লাস্ট বারের মতন ক্ষমা করে দাও, আমি আর তোমাকে মিথ্যা বলবো না, আমাকে লাস্ট বারের মতন ক্ষমা করে দাও, 285টা আছে,
ম্যাচ, তার মানে বুঝে নাও এই 1 বছর 4-5 মাস রিলেশন, 1.5 বছর রিলেশনশিপ ছিল। এখনো মতো 285 বার হচ্ছে আমার কাছ থেকে ক্ষমা চেয়েছে, লাস্টবার আমি মিথ্যা কথা বলবো না, আমি আর তোমাকে মিথ্যা কথা বলবো না। তো আর আমি বোকার মতন ভাই ক্ষমা করে দিয়েছিলাম। তো যাই হোক লাস্টেরটা আর পারিনি ক্ষমা করে দিতে, কারণ বারবার আমাদের রিলেশনশিপের মাঝখানে একটা ছেলে ঢুকছিল। আমাকে ওর স্কুলের অনেক মেয়ে মেসেজ করতো ইনস্টাগ্রামে, ঠিক আছে, আমি স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিতাম, বা যখন আমার সাথে বেরোতো আমার ফোন ওর কাছেই থাকতো, ও নিজে দেখে নিত। তো যাই হোক ও নিজে ব্লক করে দিত। তো আমাদের রিলেশনের মাঝখানে কোনো তো মেয়েকে আমি জায়গা দিইনি ঢুকতে, তার কারণ যেখানে আমি ঠিক, আমি কেন একটা তৃতীয় ব্যক্তিকে আমি ভাই জায়গা দেবো, সেখানে ও বারবার জায়গা দিচ্ছিল। তো যাই হোক আমি বলেছিলাম ব্রেকআপ করে দেবো। তো আমি ওর বাবাকেও ফোন করে বলেছিলাম যে কাকু আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ, হ্যান ত্যান, আমি সব কথা জানিয়েছি। ওর বাবা তো বলেই ছিল, প্রথম থেকেই বলেছিল যে আমার মেয়ের সাথে তুমি কি কোনো ছেলে থাকতে পারবে না, সেটা হচ্ছে ওর বাবার নিজে মুখে বলেছিল। এমনকি ওর বাবার রেকর্ডও আমার কাছে আছে এখন, যে লাস্ট টাইম যে ওর বাবার সাথে আমার কথা হয়েছিল 2 বার কলে, ঠিক আছে। তো আমার কাছে সব কল রেকর্ড আছে, সেগুলো যদি আমি না করে রাখতাম তাহলে ভাই ওটা আমি ভাই ভুল প্রমাণিত হয়ে যেতাম, যেরকম এখনো আমাকে ভুল প্রমাণিত করারই চেষ্টা করছে, করেই গেছে। তো যা খুশি তাই করছে। তো যাই হোক ওর বাবা আমাকে নিজে বলেছিল যে তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমার মেয়ে যা মিথ্যা কথা বলে সকাল থেকে রাত পর্যন্ত, ওর সাথে তুমি কেন কোনো ছেলে থাকতে পারবে না, তাও তুমি ছিলে 1-1.5 বছর, ঠিক আছে, অন্য সব ছেলে হলে 1-2 মাসে পালিয়ে যাবে। তো যাই হোক মেয়ের বাবাই এই কথা বলছে, তো বুঝেই নাও মেয়ে কেমন। আর বাড়িতে তো নিজের মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই। আমি তো পরে বুঝলাম এটা, যে আমার সাথে কি থাকবে সম্পর্ক ভালো, আমার সাথে তো ছেড়ে দাও, আমার মা বাবার সাথে কি সম্পর্ক থাকবে। অবভিয়াসলি আমি যেই মেয়েকে আমি গার্লফ্রেন্ড করবো, যেই মেয়েকে আমি বিয়ে করবো, বিয়ে চিন্তাধারা এখনো অনেক দূর, ওইগুলো আমি মাথায় আনছি না, বাট আমি কথার কথা বলছি। আমি এমনই কোনো মেয়েকে বিয়ে করব যে আমার লাইফে আসবে, আমার বাড়িতে এসে আমার মানে ছেড়ে দাও, আমার মা বাবার সাথে যাতে ভালো করে কথা বলে, আমি এটাই অবশ্যই চাই, তার কারণ আমার মা বাবা আগে, ঠিক আছে। তো আমি এমনই মানুষ চেয়েছিলাম, মানে সত্যি কথা বলতে, যে আমার সাথে ভালো করে কথা বললো কি বললো না তাতে আমার কোনো যায় আসে না, যাতে আমার মা বাবার সাথে ভালো করে কথা বলে। তো সে যখনই আমার বাড়িতে আসতো, ঠিক আছে, সবাই বন্ধুরা মিলে আসতাম, গল্প করতাম, সে যখনই আমার বাড়িতে আসতো আমার মায়ের সাথে তো কথা বলা দূরে থাক, একা একা। তো যাই হোক এইগুলো তো ভাই মানে কি বলবো আলাদা ব্যাপার। তো এবার আসি ওই কথা। তো সে আমাকে কল করে আমাকে বলে যে আমি সুসাইড করে দেবো, আমি মরে যাবো, হ্যাঁ ত্যান স্ট্যাটাস দিচ্ছিল, হাত কাটা স্ট্যাটাস দিচ্ছিল। তো যাই হোক ভাই মানে কি বলবো আর কি, এতবার ক্ষমা চেয়েছি, এতবার আমি ক্ষমা করে দিয়েছি। লাস্ট টাইম যখনই সে বুঝলো যে এইবারও ক্ষমা করার না, তারপর এইবার আমার সব কিছু জানতে পেরে গেছে। তো ইমোশনাল যেটাকে বলে ব্ল্যাকমেল, তো হাত কেটে দেওয়া, আমি সুসাইড করতে যাচ্ছি, আমি হ্যান করতে যাচ্ছি, ট্যান করতে যাচ্ছি। তো যেই মেয়ে সুসাইড করার বা যেই ছেলে সুসাইড করার, সে আগে কখনো গান গায় না, ফার্স্ট কথা। আর মানুষ দেখলে বোঝা যায়, মানুষ দেখলে বোঝা যায় যে কে কি করতে পারে, কার দৌড় কত দূর, ঠিক আছে। এত বড় হয়েছি, 22 বছর হতে চললো, তো এখনো পর্যন্ত তো এইটুকখানি তো এক্সপিরিয়েন্স আছে যে কোন মানুষের দৌড় কত দূর। তো যাই হোক আমি কল ধরছি না, আমি ব্লক করে দিয়েছিলাম বলে আমার বন্ধুদের ফোন করেছে, আমার বন্ধুদের গার্লফ্রেন্ডকে ফোন করে বলছে প্লিজ রিতমকে লাস্টবারের মতন ক্ষমা করে দিতে বলো দিদি, আর এই ভুল আমার হবে না, হ্যান ত্যান কথা। তো যাই হোক আমার বন্ধুরাও এতবার দেখেছে আমাকে চোখের জল ফেলতে, তো আমার বন্ধু গার্লফ্রেন্ডও বলেছিল যে আমি আর কিছু রিতমকে বলতে পারবো না, তার কারণ তুই লিমিট ক্রস করে দিয়েছিস। আমাদের জন্য রিতম থেকে অনেকবার ক্ষমা করেছিল, বাট তুই লাস্ট টাইম যেটা তুই করেছিস খুবই অন্যায় করেছিস, তুই লিমিট ক্রস করেছিস। তো আমি রিতমকে বলার মতন কোনো মুখ নেই, এবার রিতমের সিদ্ধান্ত, রিতম কি করবে। তো আমি সিদ্ধান্ত করিয়ে নিয়েছিলাম যে এরকম টাইপের মানুষের সাথে থাকা ইম্পসিবল, ঠিক আছে। যেই মেয়ে ঠাকুরের সামনে মানে দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারে, যেই মেয়ে চোখের জল ফেলে পর্যন্ত মিথ্যা কথা বলতে পারে, তাকে আর কি বিশ্বাস করবো, ফার্স্ট কথা কি বিশ্বাস করবো তাকে। তো যাই হোক বিশ্বাস তো আমার ভেঙে চুরে দিয়েছিল, তারপর সে নিজে মুখেও স্বীকার করেছে, এর ভয় তো আমার কাছে আছে। লাস্ট টাইম মানে আমি বলেছিলাম যে তুমি যদি সব সত্যি কথা বলো, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, চিন্তা ভাবনা করবো। তো আমি কল রেকর্ড ছিল আমার, তো সে গড়বড় করে সব কিছু বলেছিল, হ্যাঁ ত্যান আমাকে এই ছেলেটাই আমাকে পড়ার ব্যাচে, আমার ওর সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, হ্যাঁ ত্যান বিভিন্ন কথা, ঠিক আছে। তো
হ্যাঁ, আমি বলেছিলাম যে এইগুলো করার আগে একবারও ভেবেচিন্তে করলে না। তো আমাকে বলেছিল আমার ভুল হয়েছে হ্যান ত্যান। তো আমি বলেছিলাম এই ভুলটা ভুলের জায়গায় থাক, আমি আর তোমাকে ক্ষমা করতে পারছি না। কারণ আজকে নয় আমি জানতে পেরেছি হোয়াটসঅ্যাপের বার করছিল, আমি হোয়াটসঅ্যাপের চ্যাট খুলে জানছি যে মেসেজ করে ডিলিট করে দিচ্ছে। সেই টাইমটা আমি খুলেছি, মানে সেই 11টা দিয়ে রাত 11টা দিয়ে 12টার মধ্যে যে ওদের সাথে যে চ্যাটটা হতো সেই টাইমটা আমি ওপেন করেছি হোয়াটসঅ্যাপ। করার পর তারপর আমি জানতে পেরেছি যে হ্যাঁ এরকম এরকম হচ্ছে। এটা কি আমি রোজ করতে পারতাম? আমি কি রোজ বাড়িতে থাকি? রোজ করতে পারতাম? কোনোদিন না, আমারও নিজের কাজ বাজ আছে। তো যাই হোক, এর কারণে আমি অনেক সিদ্ধান্ত করলাম। আর আমি আমার মায়ের সাথে খুব বন্ধুর মতো মিশি, আমার কষ্ট দুঃখ সব শেয়ার করি। তো আমি মাকে সব কিছু বললাম যে মা এই হয়েছে, তো তোমার কি মনে হয়? ফার্স্ট অফ অল কথা আমার মন থেকে পুরো উঠে গেছিলো। তার কারণ একটা জায়গায় যদি তুমি বারবার আঘাত করো, একটা লোহাকেও যদি বারবার তুমি পেটাও, লোহাটাও এক না একদিন ভেঙে যাবে। আর এটা তো মন একটা। তো যাই হোক, ও এই মনটাকে এতবার আঘাত দিয়েছে, এতবার আঘাত দিয়েছে যে মনটা ভাঙতে ভাঙতে পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো ক্ষমা করে দেওয়ার কোনো প্রশ্নই হয় না। তারপর নিজের মুখে স্বীকার করেছে, এমনকি তার বাবার কাছেও স্বীকার করেছে। তো আমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ক্ষমা করে দিইনি বলে আমার বাবার দোকান পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, যখন দেখছে যে না আমি ক্ষমা করার না, তার কারণ ও চোখের জল দেখিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে এতবারই আমার কাছ থেকে ক্ষমা চেয়েছে যে আমি ক্ষমা করে দিয়েছি। যে লাস্ট টাইমটা ও দেখছে যে আর উপায় নেই, আমি যতই ইমোশনাল ব্ল্যাকমেল করি, আমি যতই হাত কাটার ছবি দিই, ঠিক আছে, মানে অন্যের, ঠিক আছে, অন্য ওদের স্কুলের কোন মেয়ে সব তো মানে বুঝেই না অল্প বয়সে পেকে গেলে যা হয়। তো কোন মেয়ে হাত কেটেছে ওই ছবিও স্ট্যাটাসে দিয়ে সবাইকে দেখাচ্ছে। সবাইকে অ্যাকচুয়ালি দেখাচ্ছে না, দেখাচ্ছে হচ্ছে আমাকে, আমার বন্ধুদেরকে আর আমার বন্ধুদের গার্লফ্রেন্ডদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, যাতে ওরা আমাকে কিছু বলে যে ও এরকম করছে, তুই প্লিজ ওকে ক্ষমা করে দাও। বাট আমাকে সবাই বলেছিল যে আমরা জানি এগুলো সব নাটক, তো বাকিটা তোর ওপর, আমি কোনোদিনই বলবো না ওকে ক্ষমা করে দে, তো বাকিটা তোর ওপর। তো আমি তো ক্ষমা করে দেওয়ার না, তার কারণ আমি সিদ্ধান্ত করে নিয়েছিলাম যে এইভাবে কোনো সম্পর্কই থাকা যায়। তো যাই হোক, আমার বাবার দোকান পর্যন্ত চলে গেছিলো। তো আমাকে কল করে, আমি তখন বাড়িতে ছিলাম। তো সেই দিন আমি মা বাড়ি যাওয়ার কথা ছিল, কি আমি মা বাড়ি বেরিয়েও গেছিলাম মাকে নিয়ে। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, তো আমি ওর বাবার কল ধরে আমি বলি যে ওর বাবাকেও আমি বলি যে এইগুলো তো আপনার ঠিক হয়নি, আমার বাবার দোকান পর্যন্ত যাওয়ার কি দরকার ছিল। ঠিক আছে, তো এই কল রেকর্ডও আছে। অনেকে ভাববে ভাই মিথ্যা কথা বলছি, বাট না, স্ক্রিন রেকর্ড থেকে শুরু করে কল রেকর্ড সব কিছু আছে। তো গেল, আমি ওর বাবাকে বললাম, ওর বাবা বললো ঘরে ভাঙচুর করছে, হ্যান করছে, ত্যান করছে, আমি সামলাতে পারছি না এর কারণে। আর ওটা একটা ব্যবসা করার জায়গা, ঠিক আছে, ফার্স্ট কথা ওখান থেকে আমাদের পেট চলে, ওখানে কোনো নাটক করার জায়গা। আর ফার্স্ট অফ অল কথা, রথতলায় আমার বাবার দোকান। তো রথতলায় এমন কেউ নেই যে আমাকে আর আমার বাবাকে চেনে, মানে আমাদের ফ্যামিলিকে চেনে। তার কারণ আমার ছোটোবেলা থেকে বাবা অনেক দিন ধরে ওখানে দোকানদারি করছে। ঠিক আছে, এমনকি বিয়ের আগে থেকে দোকানদারি করছে বাবা। ঠিক আছে, আমরা ছোট থেকে বড় হয়েছি ওখানে রথতলার ওখানে। ঠিক আছে, সবাই আমাদের চেনে। তো ওখানে নাটক করার কোনো দরকারই নেই। আর ওনার মেয়ে, মানে আমি ওর বাবাকে কিছু বলবো না, যথেষ্ট ভালো মানুষ ছিল। মেয়ে একদমই না, সেটা হচ্ছে রাস্তায় সিনক্রিয়েট করতে 2 মিনিটও ভাবতো না, ভাবেনি। রাস্তায় 2 মিনিট অনেক হয়েছে, অনেক রাস্তায় সিনক্রিয়েট করতে 2 মিনিটও ভাবে না। মায়ের সাথে বাবার সাথে ঝামেলা হতো, বাইরে বেরিয়ে যেত, রাস্তায় বেরিয়ে যেত, ওর বাবা মা ওকে মা না বাবা মেশো আনতে যেত, রাস্তার মধ্যে সিগারেট করতো। ওর কোনো যায় আসতো না যে লোকে কি ভাবলো, লোকে কি দেখলো। ঠিক আছে, মানে আমাকে লোকে দেখে আমাকে খারাপ ভাবছে, আমাদের ফ্যামিলির নাম ডুবছে, এগুলোতে ওর কোনো যায় আসে না। ঠিক আছে, ওর নিজের জেদ, ওর নিজের রাগ, এটাই ওর কাছে মেন। তো যাই হোক, এর কারণেই আমি ব্রেকআপটা করেছি। সে নিজে মুখে স্বীকার করেছে, হ্যাঁ আমি তোমাকে মিথ্যা কথা বলে আমার ওর সাথে ইকোপার যাওয়ার কথা ছিল। তো পড়ার ব্যাচেও অনেক রকম অনেক কথা, গায়ে হাত দিয়ে ইয়ার্কি মারা, এগুলো তো অনেক চলতোই। ঠিক আছে, তারপর লুকিয়ে লুকিয়ে অনেক ইনস্টাগ্রামে অনেক ছেলের সাথে কথা বলা। তো যাই হোক, তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেল। এবার তোমাদের একটা কথা বলি, যে তোমরা অনেকেই বলেছিলে যে ব্রেকআপের পর স্টোরি দিয়েছিলে তুমি ওর নামে, তোমার কাছে যে ক্ষমা চেয়েছিল সেইগুলো তুমি স্টোরি দিয়েছিলে, দাদা কেন, কিসের জন্য? এবার তোমাদের বলবো, একটা মেয়ে একটা যখন সত্যিকারের একটা ছেলেকে ভালোবাসবে না, সেই ছেলেটা যদি ছেড়েও দেয় কখনো তার নামে নিন্দা করবে না, সেটা একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক। ঠিক আছে,
আমার যে ব্রেকআপ হয়েছিল, তো এটা আমার বন্ধুরা ছাড়া আর কেউ জানতো না, মানে আমার বন্ধুদের গার্লফ্রেন্ড ছাড়া আর আমার ফ্যামিলি ছাড়া আর কেউ জানতো না যে ওর সাথে আমার ব্রেকআপ হয়েছিল। তার কারণ আমার লজ্জা করে, আমি কেন বলবো ভাই লোককে আমার ব্রেকআপ হয়েছে? এটা তো কোনো হাসির কথা না, কোনো প্রাউডের কথা না, তাই না? তো আমি কেন বলবো? তো যাই হোক, তার কাছে হতে পারে খুব ভালো। তো সে ভেবেছিল যে হোয়াটসঅ্যাপের বারকোড, বা আমি তাকে বলেছিলাম যে হোয়াটসঅ্যাপের বারকোড, ফেসবুক, ইনস্টা সব আমি তোমার ডিলিট করে দিয়েছি তোমার অ্যাকাউন্টগুলো, বাট অ্যাকচুয়ালি আমি ডিলিট করিনি। এটা আমি তোমাদের আজকে সত্যি কথা বলে আমি ডিলিট করিনি। তো ব্রেকআপের ঠিক দুদিন, ব্রেকআপের 2 দিন, মানে জবের দিন আমি ব্রেকআপ ওর সাথে করেছিলাম, তার 2 দিন হচ্ছে ও স্যাড স্ট্যাটাসে ভরিয়ে দিয়েছিল। শুধু একমাত্র সিন করার ছিল আমাকে, আমার বন্ধুদেরকে, আর আমার বন্ধুদের যে গার্লফ্রেন্ড তাদেরকে, ঠিক আছে? তো এদেরকে সিন করা ছিল যাতে আমার কানে খবরটা আসে। তো আমি ফার্স্ট অফ অল কথা ব্লক করে দিয়েছিলাম, তারপরে আনব্লক করেছিলাম। ওর কি ইম্পর্টেন্ট কথা বলার ছিল, যেই দেখলাম ভাই মানে ওই সব ফালতু কথা, তো আমি আবার ব্লক করে দিয়েছিলাম। তো আমার কান অব্দি যাতে আসে বা আমার চোখ অব্দি যাতে ওই স্টোরি স্ট্যাটাসগুলো আসে, তো তার কারণ আমার বন্ধুদেরকে সিন করে সে দিচ্ছিল। তো ফার্স্ট অফ অল কথা আমি জানতাম ওগুলো সবই না। তো আমার কাছে যেহেতু হোয়াটসঅ্যাপটা ছিল, এবার শোনো তোমাদের ইন্টারেস্টিং কথা, একটা মেয়ের মাথায় কতটা বড় বুদ্ধি থাকলে সে এরকম কাজ করে। তো জাস্ট দেখাচ্ছে, মানে স্ট্যাটাসটা সিন করাচ্ছে 5-6 জনকে, ঠিক আছে, যারা আমার মানে ঘুরে যেতে কথাটা আমার মাধ্যমে আসে 5-6 জনকে। আর আমার কাছে তো বারকোড ছিল, তো আমি যখনই ওর হোয়াটসঅ্যাপ খুলতাম, ও কি স্ট্যাটাস দিয়েছে ক্লিক করতাম, তখনই দেখতাম সিন জাস্ট 4-5 জন 6 জন। এখানে ব্রেকআপের 2 দিন পর দিয়ে যে ছেলেটার জন্য ব্রেকআপ হয়েছিল তার সাথে কথা বলা চালু। সেকেন্ড, শুধু তার সাথে না, হোয়াটসঅ্যাপে যতগুলো ছেলে ছিল সবার সাথে কথা বলা চালু। এটাকেই বলে ব্রেকআপ, এটাকেই বলে ভালোবাসা। তো যাই হোক, এরকম ভালোবাসা যাতে আমার কপালে আর না আসে, আমার কপালে কেন, আর যাতে কোনো ছেলের কপালেই যাতে না আসে। তো যাই হোক, হোয়াটসঅ্যাপে নিজের স্কুলের বন্ধুদের, নিজের পড়ার ব্যাচের বন্ধুদেরকে সবাইকে গিয়ে বলে বেড়াচ্ছে, হ্যাঁ ভাই আমাকে বিশাল সন্দেহ করতো, আমাকে বিশাল এই করতো, এই জন্য আমি ছেড়ে দিয়েছি, মানে ও আমাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, মানে সবার কাছে বড় হচ্ছে আর কি, ঠিক আছে, মানে নিজের লেভেলটা খুব ওপরে পড়ছে। অ্যাকচুয়ালি সে বুঝতে পারছে না যে তার লেভেলটা উঁচু না, তার লেভেলটা নেমে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, স্কুলের বন্ধুদের, পড়ার ব্যাচের বন্ধুদের সবাইকে গিয়ে বলছে আমি ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি, তার কারণ বলতে তো পারবে না যে ব্রেকআপটা করেছি, তার কারণ এইসব মিথ্যা কথা বলতে পারবে না, তার যে ও অন্য একটা মেয়ের সাথে রিলেশনে গেছে বা ও অন্য একটা মেয়েকে ভালোবাসে, তার কারণ ওর সাথে যতদিন আমার রিলেশনশিপ ছিল আমি কোনো মেয়ের সাথে আমি কথা পর্যন্ত বলিনি, ও যাদেরকে পছন্দ না আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। তো এইগুলো কিছু বলতে পারবে না ও, সেগুলো ও খুব ভালো করেই জানে। লোকে যদি বলে কোন মেয়ের সাথে রিতম কথা বলেছে, ও কিছু দেখাতে পারবে। এর কারণে এইসব মিথ্যা কথা বলেনি, বলেছে কি ও আমাকে অতিরিক্ত সন্দেহ করতো, এই জন্য আমি ছেড়ে দিয়েছি ওকে, সবাইকে এটাই বলেছে। ওর জন্য আমার ফ্যামিলিতে ঝামেলা লাগতো, আমি এখনো পর্যন্ত বুঝলাম না আমার জন্য কি ওর ফ্যামিলিতে ঝামেলা লাগতো। ওর বাবা ফোন করে বলতো যে ও বাড়িতে পড়াশোনা করতো না, সারাদিন ফোন নিয়ে বসে থাকতো, এর কারণে ওর মা খ্যাট করে, তার কারণে ওর মায়ের সাথে ঝামেলা লাগে, ওর মায়ের ওকে 2-4টে কথা শোনায়, ওর মাকে 4-5টা কথা শোনায়, এর কারণে ঝামেলা লাগতো 2-1টা কথা। তো এর কারণে ঝামেলাটা লাগতো, আর সে সবাইকে গিয়ে বলে বেড়াচ্ছে আমার কারণে নাকি ওর মা বাবার সাথে ওর ঝামেলা লাগতো, আমি নাকি অতিরিক্ত সন্দেহ করতাম। এইগুলো বলছে না যে সন্দেহটা ও প্রথমে আমাকে একটা ইঙ্গিত দিয়েছে, তারপর থেকে আমার মনে একটা সন্দেহ জেগেছে, ঠিক আছে। একটা ছেলে একটা মেয়েকে যদি সন্দেহ না করে সে তাকে কখনো সত্যিকারের ভালোবাসে, এটা আমি মনে করি একটা ছেলে হয়ে। এটা অনেকের কাছে অত খারাপ মনে হবে, বাট এটা আমি মনে করি যে একটা ছেলে একটা মেয়েকে যদি সন্দেহ না করে, তার মনের মধ্যে যদি ভয় না থাকে না, সে কোনোদিন ওই মেয়েটাকে সত্যিকারের ভালোবাসতে পারে, ঠিক আছে। যাই হোক, একটা ছেলের অধিকার সন্দেহ করা, আর একটা মেয়ের অধিকার সেই সন্দেহটাকে ভাঙা, যে না তুমি যে সন্দেহটা করছো এটা ভুল, ওটা প্রমাণ করে দেওয়া, তাকেই বলে একটা সত্যিকারের ভালোবাসা, এটা আমার মনে হয়, ঠিক আছে। এই না যে সন্দেহ করলাম, সন্দেহটা সত্যি হয়ে গেল, ব্যাস হয়ে গেল, এটাকে বলে না। তো যাই হোক, সে সবাইকে গিয়ে এইসব বলে নিজেকে নিজে খুব বড় প্রমাণ করতে চাইছে। ও যাদেরকে গিয়ে গিয়ে যা যা বলছে সবই আমি আমার ফোন থেকে দেখতে পাচ্ছি। তো আমি সব স্ক্রিনশটগুলো তুলছি, আমার কাছে আছে সব, যে এর কারণে ওর সাথে আমি ব্রেকআপ করে দিয়েছি, হ্যান ত্যান। সবাইকে গিয়ে এটাও বলছে যে দেখ না, ওর লাইফে যে কোনো মেয়ে আসলে ওর সাথে কি বেশিক্ষণ থাকতে পারবে না, বেশি দিন থাকতে পারবে না, হ্যান ত্যান কথা, বিভিন্ন কথা, ঠিক আছে। তো যাই হোক, ওর কাছে আমার ইনস্টাগ্রামও ছিল। আমি ইনস্টাগ্রাম 2 দিন ব্রেকআপ হওয়ার 2 দিন পর আমি ওর ইনস্টাগ্রাম যখন পার ডে খুলছিলাম,
বিভিন্ন ছেলেদেরকে মেসেজ করা, হাই হ্যালো তোমার বাইকের এই ছবিটা খুব সুন্দর, তোমাকে খুব দেখতে সুন্দর, একদিন রিল বানাবে। তো যাই হোক, এতটাই মাথায় গবেট ছিল যে এমনই একজনকে মেসেজ করেছিল, মানে একটা দাদা আর কি, মানে আমরা যেহেতু বাইক নিয়ে রাইড করি তো ওই দাদাটার সাথে আমার কথা হয়। দাদাটা R15 আছে, হোয়াইট কালার, আমি তাও বলে দিলাম এটা। দাদাটা নিজের গার্লফ্রেন্ডের সাথে খুব ভালো ভালো রিল পোস্ট করে, ফলোয়ারও ভালো আছে। তো সেই দাদাটাকে মেসেজ করে তোমার রিল খুব সুন্দর লাগে, দাদাটা নর্মালি থ্যাংক ইউ। দাদাটা জানতো ওটা আমার গার্লফ্রেন্ড, বাট জানতো না ব্রেকআপ হয়ে গেছে। তো আমাকে মেসেজ করেছিল যে ভাই তোর গার্লফ্রেন্ড আমাকে মেসেজ করে ভিডিওটা ভালো লাগলো। শুনলাম ঠিক আছে, নর্মাল কথা বলো, দাদা ওটা আমার গার্লফ্রেন্ড না, ব্রেকআপ হয়ে গেছে। তো দাদাটাকে আমি সবকিছু জানি। আমি বললাম যে দাদা তুমি তোমার মতন কথা বলো, ঠিক আছে, ও জানে না যে তোমার সাথে আমার সম্পর্ক ভালো। তো সেই দাদাটার সাথে খুব ভালো মন্দ করে কথা, দাদাটা আমার দিয়ে অনেক বড়, ঠিক আছে, আমার দিয়ে বয়স অনেক বড়। তো সেই দাদাটাকে মেসেজ করে কোথায় থাকো, তোমার বাইকের ভিডিওগুলো খুব সুন্দর, তোমাকে দেখতে খুব সুন্দর, আমার কাছে সব স্ক্রিনশট আছে। দাদাটা বললো আমি এখানে থাকি, ওই জায়গায় থাকি। ও আমি তো চিনি এই মেয়ে ভাই, বেলগুড়িয়া থেকে 11 নম্বর চেনে না। যেই মেয়ে ভাই বেলগুড়িয়া থেকে ডানলপ যেতে পারে না, সেই মেয়ে নাকি কত দূরে ওই রাস্তা চেনে। তো যাই হোক, ওকে আমি তো সবই দেখতে পাচ্ছি আমার ফোন দিয়ে যে ও কি কি চ্যাট করছে, দাদাটাও আমাকে স্ক্রিনশট সবই পাঠাচ্ছে। তো দাদাটাকে বলছে একদিন আমি ওখানে যাব, তোমার সাথে একটা রিল বানাবো, বাইকের রিল বানাবো, তো আমার সাথে রিল বানাবো। দাদাটা বললো দেখো আমি বাইরে অচেনা মেয়ের সাথে রিল বানাবো। বলছে তাহলে ওই মেয়েগুলো কে, মানে মাথায় কতটা কম বুদ্ধি থাকলে এইসব কথাবার্তা বলে, তাহলে ওই মেয়েগুলো কে, ওই দিদিগুলো কে যে তুমি তাদেরকে নিয়ে রিল বানাচ্ছ। তো দাদাটার খুব মাথা গরম হয়ে গেছিলো। দাদাটা বলেছিল যে তুমি যেই মেয়েগুলো বা দিদিগুলোর কথা বলছো, ওখানে গুলো না, ওখানে একটাই মেয়ে, সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, যাকে নিয়ে আমি রিল বানাই সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তো মেয়েগুলো তুমি কি ভাবো আমি কি ওরকম ছেলে যে কোনো মেয়ে পেলেই তাকে নিয়ে আমি বাইক কিনে রিল শুট করতে বেরিয়ে গেলাম? তুমি ভুল ভাবছো। আর ছোটোর মতন থাকো, এখনো পর্যন্ত কে রিল মানে শুট করার মতন বয়স হয়নি। তো একটা হালকা করে চেটে দিয়েছিল কথাবার্তা। ও কি করেছে, যেই ওরকম টাইপের কথা শুনলো, ও এটাও দাদাটা বলেছিল তোমার যা বয়স পড়াশোনা করো, এইসব নিয়ে না ভেবে। তো যাই হোক, ওর গায়ে লেগে গেছিল। তো দাদাটাকে ব্লক করে দিয়েছে, মেসেজ ডিলিট করে ব্লক করে দিয়েছে। তারপর তো বিভিন্ন ছেলের সাথে ভাই কথা, আমাদের কলকাতায় অনেক ছেলে আছে যারা বাইক নিয়ে খুব ভালো ভালো ভিডিও বানায়, কিছু কিছু ছাপড়িও আছে। যাই হোক, তাদেরকেও মেসেজ করে তোমার ভিডিও খুব সুন্দর, সবার ভিডিও খুব ভালো লাগে, আগে আমার ভিডিও ভালো লাগে, তো তোমার ভিডিও খুব সুন্দর। আর এমন এমন ছেলেদেরকে মেসেজ করছে যাদের ধরো ফলোয়ার, আমার এখন ফলোয়ার মনে হয় 15 বা 16K হবে হয়তো কিছু একটা। তো তাদের ধরো ফলোয়ার 18K, 19K, 30K, ঠিক আছে, 50K, 1000 ফলোয়ার, 50,000, 60,000 ফলোয়ার। তো তাদেরকে মেসেজ করছে, হাফজন তো পাত্তা দিচ্ছে না। তার কারণ স্বাভাবিক কথা ভাই, কে পাত্তা দেবে? যার 15, 20, 25,000 ফলোয়ার, তার মেসেজের লিস্ট ভরা থাকে। আমি আমার এক্সপিরিয়েন্সেই বলছি, আমার যদি মেসেজে আমার লিস্ট ভরা, ভাই আমি নিজেও দেখি না ইনস্টাতে আমাকে কে কে মেসেজ করেছে, পার ডে আমি দেখি না। কিছু কিছু জনেরটা দেখি, আমার বন্ধুদেরটা দেখি, পার ডে দেখি না ভাই, অত কাউরি টাইম থাকে, ঠিক আছে। তো সবাইকে গিয়ে মেসেজ করে তোমার ভিডিও খুব সুন্দর, তোমার রিলগুলো খুব সুন্দর, তোমাকে দেখতে খুব সুন্দর, কোথায় থাকো, কোথায় বাড়ি, একদিন দেখা করো, মিট করো, হ্যান্ড ছাপড়িগুলো মানে মানে মেসেজ করছে, কথা হচ্ছে। আর যারা একটু প্রফেশনাল টাইপের ভিডিও বানায়, ঠিক আছে, তারা কেউই পাত্তা দিচ্ছে না। তো যাই হোক, সবাইকে গিয়ে বলে বেড়াচ্ছে ভাই আমার এখন একটা বয়ফ্রেন্ড লাগবে, যার কাছে ভাই ওর দিয়েও দামি বাইক থাকবে, ওর দিয়েও দামি 4 চাকা থাকবে। সবাইকে গিয়ে এটা বলে, সবাইকে বলতে 2-3 জনকে গিয়ে বলে বেড়াচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আরেকটাও কথা তোমাদের বলে দিই। ফার্স্ট অফ অল কথা একটু লোভী ছিল, এটা আমি পরে জানতে পারলাম। তার কারণ পুরো স্কুলের বন্ধু আমাকে বলেছিল যে দাদা আমার স্কুলে এসে তো বলে যে আমার বয়ফ্রেন্ডের কাছে এই দামি বাইক আছে, এই দামি 4 চাকা আছে, আমার বয়ফ্রেন্ডের কাছে অ্যাটেন্ডিস করে, আমার বয়ফ্রেন্ড খুব বড় লোক, হ্যান ত্যান। তো আমার কানে কথা এসেছিল অনেকদিন আগে রিলেশনশিপ থাকাকালীন। তো আমি ওকে বলেছিলাম যে দেখো এই যে তুমি এই কথাগুলো বলছো, ভগবান আজকে আমাকে দিয়েছে, কালকে আমার কাছে নাও থাকতে পারে, হতে পারে আমি না থাকতে পারি। তোমার যে ঘ্যান অ্যাটিটিউড স্কুলে গিয়ে বলছো, এগুলো উচিত না, ঠিক আছে। আজ আমার কাছে বাইক আছে, আজ আমার কাছে 4 চাকা আছে, কাল নাও থাকতে পারে, ঠিক আছে। এরকম না যে সারা জীবন ওটা আমার কাছে থাকে, কাল নাও থাকতে পারে। আবার এটাও হতে পারে যে ওর থেকে আমার কাছে একটা দামি জিনিস এলো, বা এটাও হতে পারে ওটা নাও থাকতে পারে। তো এইটা লোককে এরকম বলাটা উচিত না, ঠিক আছে। তো আমি মানা করেছিলাম, তাও শুনেনি। আমার মানে বড় বড় হাবভাব মানে আছে এইটুকখানি, হাবভাবটা এত বড়, ঠিক আছে। তো
এই আর কি তোমাদের কাছে বললাম। যখন হয়ে গেছিল তো আমি বুঝতে পেরেছিলাম হালকা একটু লোভী টাইপের, মানে কি বলবো তোমাদের ওইসব কথা। তো এখনো পর্যন্ত নিন্দা নিন্দা নিন্দা, মানুষজনের কত খেদে কাজ না থাকলে ভাই এখনো পর্যন্ত একটা মানুষের নামে নিন্দা করে যেতে পারে। যাই হোক, ওকে যারা চেনার তো চেনে, এমনকি ওর বন্ধুরা, ঠিক আছে, ওর যারা মানে 5-6 থেকে স্কুলে পড়ে আসছে ওর সাথে, ছোটবেলাকার বন্ধুরা, তারা পর্যন্ত ওর সাথে এখন ঠিকঠাক করে কথা বলে না। পড়ার ব্যাচের বন্ধুরা ঠিকঠাক করে ওর সাথে কথা বলে না, তার কারণ জানে যে ও একটা ভাটবাজ। ফার্স্ট কথা মিথ্যুকবাজ, যেটাকে বলে মিথ্যুকবাজ। এত ভাট বকে, এত মিথ্যা কথা বলে, কেউ ভাবে না, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে মেইন কথা। সেকেন্ড কথা কি বলো তো, তোমাদের একটা কথা আমি জানিয়ে দিই, তোমার লাইফ থেকে যখন কেউ মানুষ চলে যাবে না, কষ্ট হয়। আমরা ছেলেরা তো কথা বলছি, কষ্ট হয়, কিন্তু ভগবান ভালোর জন্যই কাউকে লাইফ থেকে বার করে দেয়, এটা এখন আমি বুঝি, ঠিক আছে। তার কারণ সেই মানুষটা আমার লাইফ থেকে চলে যাওয়ার পর আমি সত্যি বলছি এখন আমার লাইফটা আরো ভালো হয়ে গেছে। সিরিয়াসলি বলছি, আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি একটা এত দামি 4 চাকা আমার বাড়ির সামনে দাঁড় করানো থাকবে। আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। আমি এটা বলছি না যে ও চলে গেছে আমি তার জন্য কিনে নিয়েছি, এমন না, ভাগ্য লাভ, ঠিক আছে। ভগবান তোমার কাছে ওই জিনিসটা তখনই দেবে যখন তোমার থেকে কিছুটা কেড়ে নেবে। কেড়ে নেওয়ার পর সে তোমাকে ভগবান তোমাকে একটা দামি জিনিস দেবে। এবার তোমরা বলবে যে এখন গার্লফ্রেন্ড কে, সত্যি কথা বলতে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। তার কারণ আমি যার সাথে এখন রিলেশনে যাব বা যার সাথে রিলেশনে আছি বা যাবো, যাই হোক, আমি এই সম্বন্ধে কোনো কথা বলতে আমি পুরোপুরি সিক্রেট রাখবো। তার কারণ ভাই পাবলিক করলেই সেই জিনিস থাকে না কোনোদিনও। আর কোনো কিছু হওয়ার আগে যদি আমি লোক জানি সেটা তো আরোই হয় না। তো এটা আমার সাথে হয়, ফোন কেনা, বাইক কেনা, 4 চাকা কেনা, সব কিছু, মানে ঘুরতে যাওয়ার প্ল্যান আমি যদি কাউকে বলি, ঠিক আছে, সেটা আমার ক্যান্সেল হয়ে হয় না। তো যাই হোক, সেই মানুষটা চলে যাওয়ার পরেই ভাই আমি অনেক কিছু খেয়াল করেছি, অনেক কিছু আমি মানে অ্যাচিভ করতে পেরেছি, ঠিক আছে, যেগুলো আমি তখন পারছিলাম না। তখন একটা মাথায় হেডেক ছিল ভাই, যে যখন বাড়িতে বেরিয়ে তোর মা বাবা আমাকে কল করতো, তোর মা বাবা আমাকে কথা শোনাতো, হ্যাঁ দেন কোন ছেলের সাথে কথা বলছে, পড়ার ব্যাচে গিয়ে কার সাথে কথা বলছে, এই যে টেনশনগুলো, সিরিয়াসলি বলছি অনেক মাথায় হেডেক নেই বলতে গেলে এখন কোনো হেডেক নেই। নিজের মতন নিজের টাকা জমাও, নিজের মতন শখ পূরণ করো, লাইফে একটা ম্যাচুরিটি, একটা ভালো কোনো লাইফে মেয়ে এলে তার সাথে লয়ালভাবে থাকো। আমার পক্ষে এখন এটাই বেস্ট, ঠিক আছে। তো যাই হোক, আমার নামে তো এখন নিন্দায় ভরিয়ে দিয়েছে, ঠিক আছে। স্কুল বলো, তারপর পড়ার ব্যাচে বলো, তো মানে কি বলবো আর কি, নিন্দায় ভরিয়ে দিয়েছে। তো অনেক টাইম ভাই ওদের কাছে নিন্দা করার মতন, ওর কিছু বন্ধুও আছে তাদের কাছেও ভাই অনেক টাইম নিন্দা করার জন্য। তো যাই হোক, আমি এটাই বলবো যে এই যে আমার বাড়ির সামনে যে একটা এত দামি হন্ডা সিটি, একটা মিডল ক্লাস ফ্যামিলির মতন ছেলের কাছে হন্ডা সিটি থাকা মানে ভাই ছেড়ে দাও, ঠিক আছে। তো যাই হোক, আমার কপালে লেখা ছিল, আমি অ্যাচিভ করতে পেরেছি। আমার বাড়ির বাইরেই রাখা ভাই পুরো ব্ল্যাক গাড়ি, তোমরা আমার ইনস্টাগ্রামে দেখো, তো তার জন্যই। তো এটাই বলবো তোমাদের কাছে যে লাইফে ভালো কোনো কিছু হারালেই তালেই ডবল ভালো জিনিস পাবে, ঠিক আছে। তখন কষ্ট হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস কষ্ট হবে, বাট তোমার লাইফে যখন আস্তে আস্তে কিছু ভালো কিছু ঘটবে তখন আর কষ্ট হবে না। তখন তুমি ভাববে যে না, ভগবান হয়তো কেড়ে নিয়েছিল, এই কারণে আমার লাইফে ভালো কিছু আসবে। তো এটাই হচ্ছে মেন কথা। আমার দাদা, মানে সবাই জানে যে আমার নিজের দাদা, তো আমি তারও একটা ছোট্ট একটা কথা বলি। আজকে কথাগুলো বলছি তার জন্য ছোট্ট একটা কথা বলি তোমাদের কাছে। আমার দাদার একটা সম্বন্ধ দেখে একটা ঠিক হয়েছিল, ঠিক আছে, একটা মানে বিয়ের কথাবার্তা চলছিল আর কি। তো আমার দাদা সত্যি কথা বলতে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিল, অনেক জায়গায় কাজের চেষ্টা করেছিল, এক জায়গায় কাজ করতে, মনে যে ঘরে বসা ছিল, একটা জায়গায় কাজ করতে, একটা ওষুধের ফার্মেসিতে কাজ করতো। তো সেখানে মাইনা পেতো হয়তো ওই 12-15 মতন মাইনা পেতো, সব কিছু হাতে কেটে কুটে 12-15 মাইনা পেতো। তো আমাদেরই রিলেটিভ, মানে চেনা জানার মধ্যে একটা আত্মীয় স্বজন বলতে পারি। তো সেই মেয়েটার সাথে দাদার মানে ঠিক হয় আর কি, বিয়ে শাদী হোক বা কথাবার্তা চলে। তো 8 মাস 6 মাস 8 মাস বা 1 বছরের মতো দাদার সাথে ছিল, সম্পর্ক ছিল। তো মেয়েটা সত্যি কথা বলতে মেয়েটার ফ্যামিলি মানে খুবই আর কি
কম আর্থিক অবস্থা, মানে যতটা, কাউকে ছোট করছি না আমি, বাট আর্থিক অবস্থা খুবই কম ছিল মেয়েটার ফ্যামিলি। তাও দাদা কখনো বুঝতে দিত না, কারণ আমি দেখতাম আমার দাদা খুবই সরল সাদা ভাই, দাদার সাথে আমার মারামারি লাগে, যুদ্ধ লাগে, যাই লাগে, আবার 1-2 ঘন্টা পর আবার ঠিক হয়ে যায়, কারণ ভেতরের রক্তটা তো এক না। তো এই জন্যই তোমাদের বলবো, এই জন্য তোমাদের আজকে একটা কথা, ইন্টারেস্টিং কথা বলছি শোনো। তো দাদা কাছ থেকে এসেই, তার বাড়ি হচ্ছে সোদপুরের ভেতরে, ঠিক আছে। তো দাদা কাছ থেকে এসেই তার সাথে চলে যেত দেখা করতে, ওর কিছু পছন্দ দাদা কিনে নিয়ে চলে যেত এই মায়নায়, 12-15 হাজার টাকা মায়নায়, ঠিক আছে। তার বার্থডে সেলিব্রেট করলো খুব বড় করে, তার ছবি, মানে কেকের মধ্যে ছবি আছে এরকম টাইপের একটা কেক নিয়ে গেছিলো আমি, মা, দাদা, তার বাড়িতে গিয়ে তার বার্থডে সেলিব্রেট করা হলো, যাতে সেই দিনটা তাকে একটা স্পেশালভাবে ফিল করানো যায়। তো যাই হোক, খুবই ভালো চলছিল। তো তারপর দাদা নিজেও বুঝতে পারলো যে দিনের পর দিন দাদাকে মিথ্যা কথা বলছে, দিনের পর দিন দাদাকে চিট করে যাচ্ছে। তো এর কারণে মানে দাদা অনেক কিছু খেয়াল করলো। সত্যি কথা বলতে আমার দাদা খুবই শান্তশিষ্ট মানুষ, সত্যি বলছি, খুবই শান্তশিষ্ট মানুষ। ওর লাইফে যদি একটা কোনো মেয়ে আসে, ওর জন্য ওই সব, ও পাশে যদি 10টা মেয়েও থাকেও তাদের দিকেও তাকাবে না। আমার দাদা এরকম টাইপের একটা ছেলে। ছোটবেলা থেকে প্রেম টেম করেনি, সত্যি বলতে দাদা 20-22 বছর কি 25 বছর পর্যন্ত প্রেম টেম করেনি। তো এখন দাদার বয়স 27-28 বছর বয়স। তো দাদার লাইফে প্রেম টেম ব্যাপারগুলো অতটা জানে না, মানে সরল সাদা আর কি যাকে বলে। তো দাদাকে দিনের পর দিন চিট করে যাচ্ছিল। দাদা লাস্টে সেটা বুঝতে পেরেছিল যে হ্যাঁ, আমাকে দিনের পর দিন চিট করে যাচ্ছিল, ঠিক আছে। তো এবার একটা কথা বলি, দাদাকে লাস্টে বলেছিল যে মানে একটা ছাড়ার সময় তো একটা কথা বলতে হবে, একটা তো অজুহাত দিতে হবে। তো যাই হোক, দাদাকে একটা কথা বলেছিল যে তোমার মায়না তো 12-15 হাজার টাকা, এই মায়না সংসার কি করে চলে, কি করে চলবে, বিয়ের পর কি করে চলবে, বিয়ে হতে না হতেই তোমার ঘর কোনটা, তোমাদের দোকান কোনটা, মানে আলাদা একটা ব্যাপার, ঠিক আছে। মানে বিয়ে হতে না হতেই আলাদা, তোমার ভাই কোন ঘরে থাকবে, তোমার মা বাবা কোন ঘরে থাকবে, আমরা কোন ঘরে থাকবো, একটা আলাদা চিন্তা ভাবনা। যাই হোক, তোমাদের যেটা বললাম, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো দাদা লাস্টে ভেবেই নিয়েছিল যে এই মেয়ে থাকার না। ও দাদাকে এটাও বলেছিল যে তোমার মা কি আর আমার মার মতন ভালোবাসবে, আমার যখন জ্বর হবে তোমার মা তো আমাকে 1.5 করে কাজ রান্না করে পাঠাবে। ভাই দাদা আমার মা এরকম একদমই না, সে নিজেও আমার মার সাথে মিশেছে, ঠিক আছে। আমার মা যথেষ্ট ফ্র্যাঙ্কলি, আর ওকে নিজের মেয়ের মতন ভাবতো। যখনই আমরা 4 চাকা করে বেরোতাম, আমি, মা, দাদা আর মেয়েটা, ঠিক আছে। তো বেরোতাম, নিউ টাউনে যেতাম, একটুখানি ইকো পার্কে ঘুরতাম, একটুখানি আসার সময় রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতাম। যাই হোক, সে জানতো আমার মা কেমন, বাট একটা ছাড়ার সময় একটা কথা বলতো, তো দাদাকে এইসব কথা বলতো। তো দাদা ভেবেই নিয়েছিল যে এই মেয়ে থাকার না, কারণ যেই মেয়ে বিয়ে না হওয়ার পর্যন্ত, মানে বিয়ের জাস্ট কথা হচ্ছে, বিয়ে না হওয়ার পর্যন্তই এতগুলো কথা, মানে আলাদা হয়ে যাওয়া, হ্যান ত্যান, তোমার ভাইয়ের কাছে এই সব জিনিস তোমার কাছে নেই কেন, তোমার ভাই হ্যান তুমি কেন না, হ্যান ত্যান কথা, মানে ভাগাভাগির একটা ব্যাপার। তো তারপর মেয়েটা আস্তে আস্তে নিজেও কথা বলা বন্ধ করে দেয়, দাদাও কথা বলা বন্ধ করে দেয়। এখন সত্যি কথা বলতে, আমার দাদা একটা ভালো একটা ব্যাংকে চাকরি করে, অনেকদিন পর কাজটা পেয়েছে। ইন্টারভিউ দিতে দিতে একটা মানুষ ভালো কাজ একবারে পায় না, যারা পেয়ে যায় তারা 1000 জনের মধ্যে 1 জন লাখ ভালো থাকে। বাট আমাদের কলকাতা মার্কেটের মতন দাঁড়িয়ে ভাই একটা ভালো চাকরি জোগাড় করা মানে খুব বড় একটা ব্যাপার। তো এখন দাদা একটা ভালো একটা চাকরি পেয়েছে, ঠিক আছে। এখন সত্যি কথা বলতে দাদার মাইনাও অনেক ডবল বলতে গেলে, ঠিক আছে। এখন সেই মেয়েটা হয়তো কারোর মাধ্যম দিয়ে জানতে পেরেছে বা যায় না, যাই হোক, যেই মেয়েটা দাদাকে বলেছিল যে 12-15 হাজার টাকার একটা সংসার চলে নাকি, এখন দাদার মাইনা ডবল, ঠিক আছে। এখন সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে লোকের কাছে বলতে, যে যখন কেউ জিজ্ঞাসা করে তোমার দাদা কি কাজ করে, আমার দাদা একটা ব্যাংকে চাকরি করে। আমার চাকরির দিকে অত ইন্টারেস্ট নেই, সবাই যেটা জানো, আমার ব্যবসার দিকে একটু ইন্টারেস্ট বেশি। তো যাই হোক, কপালে কি লেখা আছে জানি না, আপাতত তো ব্যবসা ওটাই চলুক। তো আমার দাদার চাকরির প্রতি ইন্টারেস্ট। তো যাই হোক, একটা ভালো চাকরি পেয়েছে। এখন আমার দাদার লাইফে কেউ হয়তো আসবে, অবশ্যই কেউ না কেউ আসবে, এখন নেই, হয়তো কেউ আসবে। তাহলে একটা কথা তোমাদেরকে মানে বলতে চাই, যে সেই মানুষটা চলে যাবার 6 থেকে 7 মাস পর দাদাই চাকরিটা পেল, ঠিক আছে। আমি এইটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারতাম, ওই মেয়েটা যদি দাদার লাইফে থাকতো, দাদা কখনো কাজ পেতো না, চাকরি এত ভালো চাকরি পেত, এটা আমি তোমাদেরকে বলে দিতে পারি গ্যারেন্টি সহকারে। এমনকি দাদা এটা নিজেও এখন বলে যে ও যদি আমার লাইফে থাকতো, আমি এই চাকরিটা মানে এই চাকরিটা এত কষ্ট করে পেতামই না।
অনেকবার ইন্টারভিউ দিয়েছে, অনেকবার, বাট পাইনি, সুযোগ পাইনি। বাট এইবার দাদা সিলেকশন হয়ে দাদা এখন কাজে। তো তোমাদের কাছে এটাই বলবো যে লাইফে ভুল মানুষ আসলে এক না একদিন চলেও যাবে, নয় ভগবান নিয়ে নেবে কোনো না কোনোভাবে, নয় তুমি সরে আসবে সেই জায়গা থেকে, নয় সেই মেয়েটাই সেই জায়গা থেকে সরে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয় যে মেয়েটা সরে যাবে, ঠিক আছে? তো ভাই কষ্ট পাবে, আমি জানি কষ্ট পাবে, বাট এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে মানে ভগবানকে বিশ্বাস করো ভাই, ভগবানকে বিশ্বাস করো। এক না একদিন ঠিক তোমার লাইফে এমন কাউকে পাঠাবে যে তোমাকে বুঝবে, যে তোমার ফ্যামিলিকে বুঝবে, ঠিক আছে? এটা মানে হবে, এটাই আমি বলবো, হবে। তো বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে ভাই, মানে বিকেলে যে একটু রিল শ্যুট করতে বেরোবো, আমার বন্ধুরা মিলে সবাই মিলে বলছে ভাই রিল শ্যুট করতে বেরোবো, বাইরের অবস্থা গেলেই পুরো জলে জল, আর একবার বৃষ্টিতে ভেজা মানে জ্বর আসা। তো দেখা যাক নেক্সট ভিডিওতে তোমাদের একটা ভালো কিছুই হয়তো কন্টেন্ট দিতে পারবো। তো এই ভিডিওটাতে আমি সব কিছু তোমাদের কাছে বললাম, যারা যারা আমাকে ইনস্টাতে এত মেসেজ করে বাইক সেল হয়ে গেছে কিনা, তোমার লাইফস্টাইল সম্পর্কে বলো, তোমার হ্যান তোমার ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান, তো আজকে আমি সবাইকে অ্যান্সার দিয়ে দিলাম। আরও যদি তোমাদের কিছু জানার থাকে মেসেজ করতে পারো, কোনো ব্যাপার না, ইউটিউবে কমেন্টেও লিখতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, কোনো ব্যাপার না। বাইকটা পুরো কাদা হয়ে আছে, দুদিন আগেই বাইক ধুলাম, যেই দিন ধুয়েছি সন্ধ্যেবেলা দোকানে গেছি 7টার সময় কাদায়। আর এই বাইকে আমার কোনো বন্ধু বৃষ্টি করলে বসতে চায় না, তার কারণ ভাই মাথা থেকে পা পর্যন্ত পুরো কাদায় কাদা। তো যাই হোক, চলো এই ভিডিওটা এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে একটা ভালো কোনো কন্টেন্ট নিয়ে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।